সাসপেন্স বক্সের সমস্ত শ্রোতাদের জানাই স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই সাসপেন্স বক্স। আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা সহদেব বাবুর পোর্ট্রেট গল্পটি। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে। বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক বিরাট ব্যক্তিত্ব। একের পর এক তিনি আমাদের উপহার দিয়ে গেছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো অসাধারণ সব চরিত্র ও অজস্র ছোট গল্প। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামের একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে তার বাংলা সাহিত্য রচনা শুরু। বাকিটা ইতিহাস। সাহিত্য রচনার জন্য তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। তার মৃত্যু হয় 23 এপ্রিল 1992 সালে। আমাদের আজকের গল্পটি পাঠ করছেন দেব। সাউন্ড ডিজাইনিং, পোস্টার ডিজাইনিং এবং গল্পের সূত্রধার করেছি আমি, সায়নী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সহদেব বাবুর পোর্ট্রেট। যেটার আগে নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটে লেজার্সের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেব বাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হলো। প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই, গোপাল ভাঁড়ের বই, খনার বচনের বই, পাঁচালির বই এইসব বিক্রি করে, তারপর 7 বছর ধরে নানান রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর 5 হলো ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটা ছিমছাম ফ্ল্যাট, একটা ফিয়েট গাড়ি, টেলিফোন, টেলিভিশন, 2টো চাকর, একটা ঠাকুর ও একটা অ্যালসেশিয়ান কুকুর। আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন আর তাকে দেখলে চট করে চিনতে পারে না, বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না। সহদেব বাবুরও খুব ইচ্ছে নেই যে তারা তাকে চিনুক, তাই তিনি গোঁফ রেখেছেন, ঝুলপিটাও 1 ইঞ্চি বাড়িয়েছেন, আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন সোনার চশমা নিয়েছেন। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে, যারা প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে এসে ভালো চা আর ভালো সিগারেট খান, প্লাস্টিকের তাসে 3 তাস খেলেন, আর শনি ও রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন। লেজার্সের দোকানে যাওয়ার কারণটা সহদেববাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায়। প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনেই আনেন। ঘড়ি, ল্যাম্প, পিতল ও চীনামাটির মূর্তি, রূপোর মোমবাতি দান, বিলিতি ল্যান্ডস্কেপ ছবি, ঘরের এই সব কিছুই লেজার্সের দোকান থেকেই আনা। এছাড়া টেবিল, চেয়ার, সোফা, কার্পেট ইত্যাদি তো আছেই। আজ লেজার্স কোম্পানির মিহিরবাবু কথা দিয়েছেন যে বিলিতি ঔপন্যাসিকদের ভালো 1 সেট বই তিনি সহদেববাবুর জন্য ব্যবস্থা করে দেবেন। মিহিরবাবু অভিজ্ঞ লোক, 20 বছর ধরে আছেন লেজার্স কোম্পানিতে। বাঁধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকেই আন্দাজ করতে পারেন। সহদেববাবুর পছন্দ তার বেশ ভালোভাবেই জানা। এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন। এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন। 16খানা বইয়ের সুদৃশ্য সেট, গাঢ় লাল চামড়ায় বাঁধানো। সহদেববাবুর দেখেই মনটা নেচে উঠেছিল, কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের উপর রাখা ছিল তার পিছনেই দেওয়ালে টাঙানো গিলটি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হক চুকিয়ে গিয়ে বইয়ের কথাটি সাময়িকভাবে ভুলেই গেলেন। ছবিটা একটা অয়েল পেন্টিং, একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট, সাইজে আন্দাজ 3 ফুট বাই 4 ফুট।
সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলিমলিন অবস্থা থেকেই যেমন বোঝা যায়, তেমনই বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে। গড়গড়া কেরোসিন ল্যাম্প, রূপোর পানের ডিবে, হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া বাবুর পরনে গিলে করা একপেশে বোতামওয়ালা পাঞ্জাবি, ঘন কাজ করা কাশ্মীরি শাল, চুনোট করা চওড়া পেরের ধুতি, এসবই বা আজকের দিনে আর কেই বা পরে। যেকালের ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন, কাজেই আশ্চর্য হওয়ার কিছুই নেই। যেটা সহদেববাবুকে অবাক করলো সেটা হলো ভদ্রলোকের মুখ। কেমন দেখছেন? এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহিরবাবু। একেবারে আপনার মুখ বসানো, তাই নয় কি? সেটা সহদেববাবুরও মনে হয়েছিল, কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন, সত্যি তো? এই কার ছবি মশাই? মিহিরবাবু জানেন না বললেন। একটা লট এসেছে চিতপুরের এক পুরনো বাড়ির গোদাম থেকে। এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে। অনেক জিনিসের মধ্যে এটাও ছিল। কার ছবি জানেন না? আবার জিজ্ঞাসা করলেন সহদেববাবু। তবে দেখা মাত্রই আপনার কথা মনে হয়েছে। কোনো জমিদার হবে, তবে আর্টিস্ট নাকি নাম করা শৈলেশ চ্যাটার্জি। এলগিন রোডে থাকেন, আর্ট নিয়ে লেখেন টেখেন। তিনি কিছুক্ষণ আগে এসে দেখে বললেন, পরেশ গুঁইয়ের নাকি এককালে বেশ সুনাম ছিল। ছবির ডান দিকের কোণে লাল রঙের লেখাটা, শিল্পীর নামটা সহদেববাবুর দৃষ্টি এড়ায়নি। ও, তো এটাও অকশন হবে নাকি? কেন, আপনার চাই? আশ্চর্য! সহদেব ঘোষের অনেক শখের মধ্যেই একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। লেজারসি একদিন তেল রঙে একটা আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে। কথাটা মিহিরবাবুকে বলতে তিনি উৎসাহ দিয়েছিলেন। একটা নতুন জিনিস হবে মশাই, আজকাল আর এটার রেওয়াজ নেই। অথচ পাকা হাতে আঁকা একখানা বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সেই ঘরের চেহারাই পাল্টে যায়। আর এইসব ছবির আয়ু যে কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনো 400-500 বছরের পুরনো অয়েল পেন্টিং এর জেল্লা দেখলে মনে হবে এই কালকে আঁকা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্পী জগতের সঙ্গেও কোনো সম্পর্ক নেই বলেই সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রতিকৃত অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি ইত্যাদি। একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেববাবু। বছর 25 বয়স, নাম কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাশ করে রোজগারের চেষ্টা করছে। ছাত্র ভালো ছিল, তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল, দাড়ি, গোপের বহর, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেববাবু ভরসা পাননি। অতিরিক্ত অভাবী বলেই বোধহয় বারণ করা সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল, কিন্তু সহদেববাবুর মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার, তার ছবির হাত পরিষ্কার হবে কি করে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে দুদিন সিটিংও দিয়েছিলেন সহদেববাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন তার চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইজ স্টোরের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 10 টাকার নোট গুঁজে দিয়ে তিনি বিদায় দিয়েছিলেন। মিহিরবাবুর প্রশ্নের উত্তরে সহদেববাবু বললেন, মশাই, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো আর ভালো আর্টিস্ট পেলুম না। অথচ
এ যেন আমারই জন্য তৈরি। তাই ভাবছিলাম মানে তাহলে আপনার জন্যই রেখে দিই ছবিটা। মানে কি কিরকম দাম দেখি কত কমে ছাড়তে পারি। তবে ওই যে বলেছিলাম আর্টিস্টের কিন্তু নাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেওয়ালে স্থান দিলেন। ঘরের চেহারা সত্যিই ফিরে গেল। জবরদস্ত শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটা কলকা কত ধৈর্য আর যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকার আংটির হিরেটা যেন জল করছে। গড়গড়ার রূপোর কলকেটি যেন এইমাত্র পালিশ করা। বলা বাহুল্য, সহদেববাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেববাবু বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পীর স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখ ছানা বড়া। পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক, চোখ, মুখ, কান, ঠোঁট, মুখের মোটামুটি একই জায়গায় থাকার সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে? সত্যনাথ বক্সী তো সরাসরি জিজ্ঞাসাই করে বসল, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নন তো? সেটা অবশ্যই সম্ভব না, কারণ সহদেবের পূর্বপুরুষের মধ্যে গত 100 বছরে কেউই পয়সা করেনি তেমন। ঠাকুরদাদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তার সামান্য কেরানি। নন্দ বাণুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক। সে নিজেকে একটা ছোটখাটো গোয়েন্দা হিসেবেই কল্পনা করতে ভালোবাসে। সে বলল, এই বাবুটির পরিচয় খুঁজে না বের করা পর্যন্ত স্বস্তি নেই। ওই হীরের আংটিটার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদার কাছে 4 খণ্ড বংশ পরিচয় আছে। বাংলার জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায়। ছবিও আছে অনেকগুলো। দেখি কিছু বের করতে পারি কিনা। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই সব গল্প করেই সন্ধ্যাটা কেটে গেল। রাত্রিরে বিছানায় শুয়ে সহদেববাবু অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানাতে থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলেই ভালো হয়। আর সেই সঙ্গে যদি ছবিটার মাথার উপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, যেমন ট্রেনের কামরায় থাকে, আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায়, তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়েই পরের দিনই করিয়ে ফেললেন সহদেববাবু। ছবিটা পাওয়ার 3 দিনের মধ্যেই সহদেববাবু তার ঝুলপিটা ইঞ্চিখানে কমিয়ে নিলেন, কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়ারা রকম বেড়ে যেত সহদেববাবু। ছবির বাবুর হাতের নখ গোড়া অবধি পরিষ্কার করে কাটা, তাই সহদেববাবুও নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যেস ছিল না। ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুরে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন। গেঁয়ো মানুষ, অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দার দিকটা সহদেববাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমেই তার হাবে ভাবে একটা পালিশ এনে দিতে শুরু করল। লালবাজারের আপিসে বসে যতক্ষণ কাজ করতেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। টেরিলিনের শার্ট আর টেরিকটনের প্যান্ট পরে অফিসে যান, সিগারেট খান, দিনে 3 বার চা, আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান। এসব অভ্যেস তার অনেক দিনেরই।
কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আর ঠিক আগের মানুষটি থাকেন না। হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ঢং, তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা, চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ, এসবই নতুন। এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায় না। তারা বলে, ছবির বাবুর প্রভাব তোমার উপর যেভাবে পড়েছে, তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়ি দেখতে হচ্ছে। সহদেববাবু মৃদু হাসেন, কোনো মন্তব্য করেন না। ছবির বাবুর সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেববাবু রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে শোন। তখন সত্যিই মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি। আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি, ওই বাহারের চওড়া লাল পেড়ের ধুতি, ওই রকম কাজ করা কাশ্মীরি শাল, ওই চেয়ার, ওই গড়গড়া, ওই হীরের আংটি, হাতি দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই তার চাই। সবই একে একে জোগাড়ও হলো। ছড়ি আর চেয়ার দিলেন মিহিরবাবুই। জিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে। সে সঙ্গে ভালো অম্বুরি তামাকা নিয়ে সেটা খাওয়ার অভ্যেসও তৈরি হলো। ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধে নেই, আর তার জন্য সোনার বোতামও কেনা হলো। শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। নাদির শাহ শালওয়ালা গত শীতে সহদেববাবুর বাড়ি এসেছিলেন হরেক রকম শাল সঙ্গে নিয়ে। সহদেববাবু কিছুই কেনেননি। এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির। সহদেববাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন, ঠিক এমনই একখানা শাল জোগাড় করে দিতে পারেন? নাদির শাহ তৈরি চোখে ছবিটার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, ऐसा ज़िम्मेवार तो जल्दी नहीं मिलेगा, पर अगर आप टाइम दें तो আমি খোঁজ করে দেখতে পারি। সেই জমেওয়ারও চলে এলো 3 সপ্তাহের মধ্যে। রঙের সামান্য বেমিল, তবে আসল শালের রং কেমন ছিল তা কে বলবে? একে তো পুরনো ছবি, রং বদলে যেতেই পারে। তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাৎ নেই, একথা জোর দিয়ে কেই বা বলতে পারে। কত দাম জিজ্ঞেস করলেন সহদেববাবু। আপনার জন্য স্পেশাল রেট আছে 4.5। 450? সত্যি আজকের দিনে ভালো কাশ্মীরি শাল সম্পর্কে সহদেববাবুর কোনো ধারণাই নেই। তো স্যার, চোখের কোণে খাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদির শাহ। 4,500, 4,500। স্পেশাল রেট আর কমলো না। নাদির শাহকে 4,500 টাকার একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ। ছবির সঙ্গে মেলানো চেয়ার, শ্বেতপাথরের তেপায়া টেবিল, ঘষা কাচের ডোমওয়ালা কেরোসিন ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রয়ে গেল। সেটা হলো বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটিটা। সহদেব ঘোষ একবার নৈহাটি গিয়ে বিখ্যাত জ্যোতিষ দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন। তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন, কপালে কি আছে জানা নেই। জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটি কাগজে লিখে দিয়েছিলেন, কিন্তু 8 বছরের মধ্যেই যে ব্যবসার এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না। আজ সে কাগজটাকে ছিঁড়িয়ে দলা পাকিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন সহদেববাবু। কারণ আর কিছুই নয়, গত 1 মাসের মধ্যেই 2টো বড় অর্ডার বাতিল হওয়ায় সহদেববাবুর বেশ কয়েক লাখ টাকা লোকসান হয়ে গিয়েছে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেববাবুকে কোনোদিনও পড়তির গ্লানি ভোগ করতে হয়নি। নিচ থেকে ধীরে ধীরে তিনি সামনে উপরের দিকেই উঠে গিয়েছেন, অর্থাৎ সবটাই চড়াই, উতরাই নেই। কিন্তু আজ হঠাৎ উতরাইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে
দিশেহারা করে দিল। এই অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা হারালেও অন্য আরেকজনের কাছে যাওয়ার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষকে গিয়ে ধরলেন তিনি। নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো 4.5 মিনিট। সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে। অপগ্রহের প্রভাব চলবে গোটা বছরটাই। এবং কোনো এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনিই প্রতারকের কাজ করছেন। এই ব্যক্তিটা যে কে সেটা ভেবে বের করার কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেববাবু। এমন যে কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন। ব্যবসায় নেমে অনেকের উপরই বিশ্বাস রাখতে হয় তাকে। তাদের মধ্যে কে যে ল্যাং মেরেছে সেটা এখন জেনেই বা কি লাভ। আসল কথা তার সর্বনাশ হয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। প্রথমেই গেল ফিয়েট গাড়িটা। 4 বছর আগে 34,000 টাকায় কেনা গাড়িটা 12,000-এ বিক্রি করতে হলো সহদেববাবুকে। দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু, এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে। সহদেববাবুর 3 বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নন্দ বাণুজ্যে সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বের করবেন, সে ব্যাপারে এখনো কোনো সুবিধে করে উঠতে পারেননি। বংশ পরিচয়ের 4 খণ্ডের 1 খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে সবকিছু আর মোটামুটি মিলে গেলেও মুখ একেবারে মেলেনি। নন্দ পাশে থাকাতেই এই সংকটের অবস্থাতেও সহদেববাবু তবু সামলে আছে। না হলে কি যে হতো বলা যায় না। এই নন্দ বাণুজ্যেই একদিন সহদেববাবুকে বললেন কথাটা। ছবিটা বিদায় করো তো ভাই, আমার বিশ্বাস ওটাই যত নষ্টের গোড়া। আর সত্যি বলতে কি, এখন তোমার যে চেহারা হয়েছে তাতে ওর সাথে মিল খুব সামান্যই। হাতের আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেববাবুরও যে কথাটা মনে হয়নি তা নয়। গত 2 মাসেই কানের পাশে পাকা চুল দেখা দিয়েছে, চোখের তলায় কালি পড়েছে, গাল বসেছে, চামড়ার মসৃণতা চলে গিয়েছে, অথচ ছবির বাবুর কোনো বিকারই নেই। ওই লেজার্সেই আবার গিয়ে ফেরত দাও ছবিটা, বললেন নন্দ বাণিজ্য। তোমায় তো বলেছিল আর্টিস্টের বেশ নামডাক আছে, খদ্দের ঠিক মিলে যাবে, আপদ বিদায় হবে, উল্টে কিছু পয়সাও আসবে ঘরে, বুঝেছো? সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জ্বালিয়ে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেববাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনো আসেনি। সেটা আতঙ্কের ভাব। বাবুর ঠোঁটের কোণে হাসিটা এতদিন প্রসন্ন বলেই মনে হয়েছে, এখন মনে হচ্ছে পৈশাচিক। কি আশ্চর্য, কবেকার কোথাকার এক বাবু, সেই বাবুর ছবি আঁকলেন আদ্যিকালের এক শিল্পী পরেশ গুঁই, আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমনভাবে তছনছ করে দিল। ছবির দামের বাইরে যে কত টাকাই খরচ হয়েছে এটা কেনার দরুন, সেটা ভাবতেই সহদেববাবু শিউরে উঠলেন। তাও তো সামর্থ্য ছিল না বলে হীরের আংটিটা কেনা হয়নি। সেটার পিছনে আবার আর ভাবতে পারলেন না সহদেববাবু। নীল বাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে তিনি স্থির করে ফেললেন কাল সকালেই ট্যাক্সি করে লেজার্সে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন। গুড মর্নিং স্যার, ওটা আবার কি বই আনলেন? প্রায় 1 বছর পর আবার মিহিরবাবুর সঙ্গে দেখা হলো। আজ অবশ্যই রবিবার নয়, তাই নিলামের কোনো তোড়জোড় নেই। সহদেববাবু 3টে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টপৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন। অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না, তাই বললেন, আরে ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই, বলে জমিদারি পোঠা উঠে গেল, আর তোমার কি না হঠাৎ জমিদার সেজে ছবি আঁকানোর শখ হলো। শুনে কান ঝালাফালা হয়ে গেছে।
তাই ফেরত দেয় স্থির করলাম। দেখবেন যদি কেউ কেনে টেনে। অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই। ট্যাক্সি থেকে নামতে দেখলুম, গাড়ির কি হলো? কারখানায় আসি। সহদেববাবু চলে যাবার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টসের নাম্বার বের করে ভাইপোকে একটা ফোন করলেন মিহিরবাবু। ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। বড় পেয়ারের ভাইপো এটি। হ্যালো, কে কল্লোল? এই আমি মিহির কাকা। হ্যাঁ শোন, এই তো প্রথম রোজগার করিয়ে দিয়েছিলাম কিভাবে, মনে আছে? মনে নেই? হ্যাঁ, আরে সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আঁকিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তুই গেলি, তোকে খেদিয়ে দিলে, আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদারের পোশাক পরিয়ে। হ্যাঁ, সেই ছবি আবার ফেরত এসছি, বুঝেছিস? তুই এক সময় এসে নিয়ে যাস। দোকানে অনেক মাল, রাখার জায়গা নেই। হ্যাঁ। টেলিফোনটা রেখে মিহিরবাবু খদ্দেরের দিকে মন দিলেন। অ্যারন সাহেব এসেছেন সেই দাবার সেটটার খোঁজে। সেটাকে আবার 150 বছর আগের বর্মায় তৈরি বলে চালাতে হবে। শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো গল্পটি জানাবেন আপনার মতামত কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।